এটা রান্নাঘর না ঘর? তুমি আজকে কি রান্না করবে? আজকে আমি মাংস ডাল। চলে এলাম দয়াপুর ফেরিঘাট। ওরে বাবারে কি অবস্থা দেখো ঘাটের, গাড়ি আছে তার উপর দিয়ে। ও সাদের বিড়ি রে ধন্য রে তোর ধোঁয়ার মহিমা, ভগ ভগিয়ে ছাড়িস ধোঁয়া, হায় রে মন হারা। তোমার নামটা কি বললে? প্রেমা নস্কর। ধরো এই যে শ্মশান দেখতে পাচ্ছ, এই শ্মশান এখানে অচল। বর্তমান যেখানে পড়ানো হয়, শ্মশানের কাজকর্ম হয়, এই হচ্ছে এখানেই। এটা কি গদখালি? সেটাই হচ্ছে গদখালির বাস। এই বাসের ভাড়া 40 টাকা মাথা পিছু। আমরা এই নৌকোতেই ছিলাম, সামনের এই নৌকোতে উঠে যাচ্ছি। তো কেমন লাগে ভিডিও দেখতে? ভালো লাগে। দেখেন ভালো লাগে। ওটাই হচ্ছে সজনেখালি ফরেস্ট অফিস। ওখান থেকেই কিন্তু পারমিশন নিতে হয়, তারপরে জঙ্গলে বা নদীতে ঘুরতে যেতে হয়। 3টে নদী আছে, দুর্গাদুয়ানি নদী, এটা গোমর নদী। আর কাকু একা একা এই ঘরটাকে ছাইছেন। প্রায় 3 বিঘে জমি মালিক আজকে নিঃস্ব হয়ে গেছেন। দাদা কি করেন? দাদা ওই নদীতে মাছ কাঁকড়া মারে, অন্যের নৌকোয় যায় আর ওই অন্ধারে যায়। আচ্ছা লেগে যাচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে কাকুদের রান্নাঘর। দেখা বেশ বড় সড়ো একটা মন্দির মাঠের মাঝে, খড়ের ছাউনিতে। অনেক ঠান্ডা, অনেক। আমি তো ভাবছিলাম হয়তো প্রচুর গরম হবে এখানে। না, ও ঠান্ডা লাগে। ওপরে যে চালা দেয় এইভাবে দিতে দেখিনি। আচ্ছা কি রান্না করবেন তাহলে আজকে? আর কি করবো, আলু ভাতে দেবো। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। জাস্ট ক্যানিং স্টেশন থেকে বেরোচ্ছি। আজ আমার গন্তব্য দয়াপুর। তো ওই দয়াপুর যেতে গেলে এখান থেকে আমাকে বাসে গদখালি যেতে হবে। গদখালি খেয়া পেরিয়ে ওপারে ভ্যান ধরে আমাকে যেতে হবে পাখিরালাই বলে একটি জেটিঘাট। সেখানে আরও একটি নদী পেরোতে হবে। সেই নদী পেরিয়ে ওপারেই হচ্ছে দয়াপুর। সেখানকার মানুষজন, তাদের জীবন জীবিকা কি, সেই সমস্ত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে। অন্যদিন আমি এই পেছনের রাস্তা দিয়ে বেরোই, আজকের ওই বাঁ দিকের রাস্তা দিয়ে বেরোলাম। আর অ্যাজ ইউজুয়াল ক্যানিং স্টেশনের বাইরে প্রচুর মানুষের ভিড়। তাদের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন বা যাচ্ছেন। স্টেশনের একবারে বাইরে ধামাখালির গাড়ি, তারপরে ওটা আছে চুনাখালি, এটা আছে ঝড়খালি। আর আমার গদখালির বাস সম্ভবত এটা কি গদখালি? সেটাই হচ্ছে গদখালির বাস। দেখে যাবে বাস কিন্তু পুরো প্যাকআপ দেখতে পাচ্ছি। সিট আছে সামনের দিকে, সামনে এখানে সিট দেখতে পাচ্ছি। ক্যানিং স্টেশন থেকে এদিকের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় প্রত্যেক ট্রেন টাইমে। এই মুহূর্তে আমাদের বাসের পরিস্থিতি দেখতে পাচ্ছ, মোটামুটি ফুল না হলেও মোটামুটি আর কি। আমাদের বাস ছেড়ে দিল এখান থেকে। এখন সময় হচ্ছে 7:11। বাঁ দিকে গেলে কিন্তু ধামাখালি পড়ে। আমরা এই মোড় থেকে ডান দিক নিচ্ছি, এদিকেই ঝড়খালি, গদখালি আর চুনাখালি সব সামনে এদিকেই পড়ে। এই সামনের যে মোড়, এই মোড় থেকে যদি বাঁ দিকে যাওয়া যায় তাহলে কিন্তু চুনাখালি, আর আমরা যাব ডান দিকে। পেছনের মোড় ছিল ধামাখালি, ধামাখালি পেছনের মোড় থেকে বাঁ দিকে যেতে হতো। আর এই মোড় থেকে এই বাঁ দিকে গেলে এদিকে হচ্ছে চুনাখালি, আর আমরা যাব এখন গদখালির দিকে বা ঝড়খালির দিকে। এই বাসের ভাড়া 40 টাকা মাথা পিছু, ক্যানিং থেকে গদখালি বাস স্ট্যান্ড পর্যন্ত। 27 না 28 কিলোমিটার আশেপাশে ডিস্টেন্স। এরকম ফাঁকা রাস্তা দেখো, আর চারদিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন, পুরো সাদা হয়ে আছে, মেঘলা হয়ে আছে। এই মোড় থেকে যদি সোজা বেরিয়ে যাওয়া যায় তাহলে ওটা ঝড়খালি, আর আমরা বাঁ দিকে ঘুরে যাব, এদিকে গদখালি। আমাদের রাস্তা এই যে এটা ঝড়খালি যাচ্ছে, ওদিকে সোজা। তো আমরা শুরুতেই চেঞ্জ করেছিলাম ধামাখালি, তারপরে চুনোখালি, আর এখানে এসে ঝড়খালি। সোজা চলে যাচ্ছি মানে এদিকে আমরা গদখালির উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমাদের বাসের অবস্থা দেখতে পাচ্ছ, মোটামুটি ভালোই প্যাসেঞ্জার আছে কম বেশি। আমি দেখেছি স্যাটারডে সানডেতে এই সমস্ত এরিয়াতে বাসগুলো একটা মানে ভিড়টির বেশি হয়। অন্যান্য সময় মানে উইকডেজে এত কিন্তু ভিড় হয় না এই বাসে। তো শনিবারে কিন্তু ভালোই প্যাসেঞ্জার হয়েছে আমাদের এই বাসে। बोले विचार करें
50 মিনিট জার্নি করে আলটিমেট আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড। আর এখানে বেশ কিছু দাদারা আইস নামাচ্ছেন ভ্যান থেকে। আর দেখো পাশে যদিও ওপারে বড় রাস্তা আছে, তারপরেও মানুষজন এই রাস্তা প্রেফার করেন। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে শর্ট, ওদিক দিয়ে এলে একটু ঘুরতে হয়। এই গদখালি বাস স্ট্যান্ড খুব একটা জাঁকজমক না, বাট ফেরিঘাটে কোথার থেকে যায় না এত লোকজন লাইন পড়ে যায়। এই গদখালি বাস স্ট্যান্ডে বা ওই মোড়টাতে খুব একটা জাঁকজমক না হলেও এই ফেরিঘাট কিন্তু অনেক বেশি জাঁকজমক। আমি যতবার এই ঘাটে এসেছি প্রত্যেকবারই বলতাম যে এখান থেকে বিভিন্ন ট্যুরিস্ট সুন্দরবন ঘুরতে বেরোন, এখান থেকেও নৌকো ধরেন। আর ম্যাক্সিমাম লোকজন কিন্তু পাখিরালয় থেকে নৌকো ধরেন বা লঞ্চে ওঠেন। তো সেখানে আমি প্রথমবার যাচ্ছি, ওখানকার কেমন ভিড়ভাড় আমার জানা নেই। আর এই যে দয়াপুর যাচ্ছি, এই দয়াপুর যাওয়ার পেছনে আর একটা কারণ হচ্ছে অয়ন আমাকে পুরো পাগল করে দিচ্ছে অনেক দিন ধরে যে দাদা দয়াপুর যাও, দয়াপুর যাও। দয়াপুর আমার পছন্দের জায়গা, তার জন্যই আর কি যাচ্ছি দয়াপুর। এই ঘাটে এক কাকুর সাথে দেখা হলো বা আলাপ হলো আর কি। কাকুর সাথে আমি বাসে এসেছিলাম, তো কাকু এখানে এই ঘাটে গদখালি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছেন আর একটা গান করছেন। কি গান করছেন একবার করুন? সাদের বিড়ি রে। একবার বলুন তো কি গানটা করলেন? সাদের বিড়ি রে ধন্য রে তোর ধোঁয়ার মহিমা। একটু গানের ইয়েতে সুরে বলুন। হ্যাঁ, ও সাদের বিড়ি রে ধন্য রে তোর ধোঁয়ার মহিমা, ঈদ পাতাতে মোড়ার দুই মাঝে সুরবি ভরা, ভগ ভগিয়ে ছাড়িস ধোঁয়া হায় রে মন হারা। ও কুড়ে লোকের উৎসাহ তুই দুর্বলেরই বল, দুই টানে দিস ফল, তোকে ছাড়া বুদ্ধিমানের বুদ্ধি তো আর খোলে না। ও সাদের বিড়ি রে ধন্য রে তোর ধোঁয়ার মহিমা। অসাধারণ গাইলেন। আর দেবো নাকি? না না, আর দরকার নেই। পাঞ্জাবি দেবো? পাঞ্জাবি ভাষা না, আর পাঞ্জাবি ভাষা দরকার নেই। এটাই ভোজপুরি। ও আপনি সব জানেন নাকি পাঞ্জাবি ভোজপুরি সব? হ্যাঁ। अच्छा देखिए একটা কি শোনায়। स्टेशन दिल्ली और तू क्यों खड़ी है दिल्ली, अरे दोनों चले लुधियाना दिल्ली बिचे रानी, एक पंजाबी गीत सुना भी पाड़ा तुझसे लानी। अरे लुधियाना दा बंदा जाने बंदा बड़ा पुराना, दिल्ली बिचे मैं होर नहीं जाना। ओ तू खड़ी होके गल सुन जा, ओ तेरे मगर किसी ने आउना निगा। কি বললেন আমি কিছুই বুঝিনি। উনি গিয়েছেন, উনি ভালো বুঝতে পারবেন। আর যারা পাঞ্জাবি বোঝেন না, আর দরকার নেই। অনেক ধন্যবাদ আপনাকে। উনি যাচ্ছেন ওপারেই, মানে গোসাবাতে যাচ্ছেন। উনি ব্যবসা করেন। কি 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 বাদাম ছাপা, হ্যাঁ, আর চিড়ের খাজা। বাদাম ছাপা আর তিলের খাজা, এই দুটো জিনিস বিক্রি করেন। মানে হাটে হাটে বেসিক্যালি উনি এই গ্রামগঞ্জে সুন্দরবন এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, যেখানে খেলাধুলো হয় আর কি। কোথাও ফুটবল টুর্নামেন্ট হয় বা কোথাও ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেই সমস্ত জায়গাতে গিয়ে উনি এইভাবে গান টান করেন। আর ওনার ওই কি যেন ছোলা চিড়ের খাজা, বাদামের আচ্ছা, চিড়ের খাজা আর বাদামের। আচ্ছা আচ্ছা, শান্তিপুরের। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর আমাদের মানে ফেরি নৌকো, সেই নৌকো চলে এসছে। আমি জাস্ট ঘাটে নামার আগেই একটা নৌকো ছেড়ে চলে গেল। এখানে একটা নৌকো মিস করা মানে আধা ঘন্টা থেকে 35 মিনিট ওয়েট করতে হয়। আমাদের ঘাটে নৌকো ফিরে গেছে। এই নৌকোতে করে আমরা যাব ওপারে গোসাবা ঘাটে। প্রচুর মানুষ এসছেন এই নৌকোতে, আর প্রচুর মানুষ কিন্তু ওয়েট করছেন এই ঘাটে, মানে গদখালির ঘাটে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছে আমার পেছনে, প্রচুর মানুষ। আর এদিকেও প্রচুর লঞ্চ ভটভটি ওয়েট করছে। এনাদের যে সমস্ত ট্যুরিস্টরা আছেন আর কি, বুকটুক করেছে, তাদেরকে নিয়ে সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্যে বেরোবেন। এই যে ফেরি নৌকো, এই নৌকোটা কিন্তু বেশ অনেক চওড়া, অনেকটা লম্বা দেখতে পাচ্ছে। প্রচুর মানুষ এই নৌকোতে ধরে। আমার সামনে ডান দিকে এদিক থেকে ইভেন আমার বাঁ দিক পর্যন্ত বেশ অনেকটা চওড়া নৌকো আর কি। আমরা এই নৌকোতেই ছিলাম, সামনের এই নৌকোতে উঠে যাচ্ছি। তার কারণ হচ্ছে এই নৌকো বলছে স্পেশাল, ডিরেক্ট চলে যাবে। আর ওই পাশের যে নৌকো, বড় নৌকো, ও ঘুরে ঘুরে যাবে। সামনে আরেকটা ঘাট আছে, ওদিকে যে ঘাট আছে ওই ঘাট হয়ে তারপর যাবে ওদিকের গোসাবা পাড়ের ঘাটে। বাট এই নৌকো ডিরেক্ট ওপারে চলে যাবে, তাই তো? এটা ডিরেক্ট তো? ডাইরেক্ট। হ্যাঁ, আমি দেখলে কেউ চলে এলাম রিস্ক নিয়ে। ভালো, কাকা তাড়াতাড়ি চলে এসছে ওপার থেকে এপারে। আর যদিও এই নৌকো ছোট, ওই নৌকোর থেকে এই নৌকো কিন্তু ছোট, প্যাসেঞ্জার কম ধরে। আর ওই নৌকো কিন্তু প্রচুর বড় নৌকো, অনেক প্যাসেঞ্জার ধরে। এখন 8:40 হয়েছে। এই মুহূর্তে রোদের তাপ এতটা, মানে এতটা প্রখর সূর্যের তাপ, মানে ঘেমে টেমে যাচ্ছি। চোখ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
আর এই মুহূর্তে আমাদের নৌকোতে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার আছে, আমার পেছনে ইভেন আমার সামনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু সাইডে দুধারে বসে আছেন, প্লাস মাঝখানে দাঁড়িয়ে আছেন, ইভেন কেউ কেউ আমার মাঝে মিডিল পোর্শনেও বসে আছে। প্রচুর মানুষজন কিন্তু এই বদখালি থেকে গোসাবার উদ্দেশ্যে ফেরি পারাপার করে থাকে। এই নৌকোতে এক দাদার সাথে আলাপ হলো, মানে শুধু দাদা না, দাদার ফ্যামিলি আছেন। দাদা থাকেন কোথায়? বাঁশডনিতে। এই দাদা থাকেন বাঁশডনিতে, আপনারা স্বামী স্ত্রী? তো এনারা থাকেন বাঁশডনিতে। গদখালির আগে নীলকণ্ঠ মোড় বলে একটি মোড় আছে, সেখানে কোনো রিলেটিভের বাড়িতে এসছেন, বিয়ে বাড়ি আছে। তো এখন ওনারা যাচ্ছেন গোসাবাতে সোনার দোকানে গিফট সামগ্রী কেনার জন্য। কে কে আসছেন? দিদি আছেন, স্ত্রী আছে, মেয়ে আছে, মা আছে। আচ্ছা, ইনিও দিদি? আচ্ছা, উনি ভাগ্নে আছে। বেশ 4-5 জনের একটা ফ্যামিলি আছে। তো কেমন লাগে ভিডিও দেখতে? ভালো লাগে। আপনি দেখেন দিদি? দেখেন নাকি? দেখেন, ভালো লাগে। আপনাদের জন্যই আমার ভিডিও বানানো, আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে। জানি না তোমরা কতটা কি শুনতে পেলে, ইঞ্জিনের এত আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের নৌকো এপারে চলে এলো গোসাবা ঘাটে। মাথা দেখো নৌকোর উপরে, মাথা দেখো, প্রচুর মাথা, প্রচুর মানুষ। নৌকো থেকে ঘাটে নামতে লেগে গেল 4 থেকে 5 মিনিট। প্রচুর মানুষের ভিড়, আসলে এত মানুষ নামতে একটু সময় লাগছে আর কি। নর্মালি আমি যখন জটিরামপুর যাই, এইখান থেকে বাঁদিকে যাই। তো আজকে যাব পাখিরালয়। তো কোথার থেকে ভ্যান ছেড়ে আমার যায় নেই, জিজ্ঞাসা করতে হবে আমাকে। যে স্ট্যান্ড থেকে জটিরামপুরের গাড়ি ছাড়ে, ওই স্ট্যান্ড থেকেই আর কি পাখিরালয়ের উদ্দেশ্যে টোটো বা ভ্যান ছেড়ে যায়। আর আজকে শনিবার, এই শনিবারে কিন্তু এখানে হাটবার বা বাজার। তো এখানে কিন্তু প্রচুর দোকানপাট এসছে দেখতে পাচ্ছি। চলুন চলুন, মানুষের ভিড়, ভ্যানের ভিড়, দোকানের ভিড়, গজার ভিড়। এদিকে দেখতে পাচ্ছি, এদিকেও গজা আছে, আমার সামনে এদিকেও গজা আছে, বেশ বড় বড় গজা। তো প্রচুর দোকানপাট, খাবারের দোকান আর কি। আর গ্রামের দিকে কোনো রকম বাজার ঘাট বা হাট বা কোনো ছোটোখাটো মেলা হলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের জিনিস পাওয়া যায়। সামনেই গোসাবা বাজারের বড় করে বোর্ড লাগানো আছে। আর এখানেই টোটো স্ট্যান্ড, টোটো আছে, অটো আছে, ইঞ্জিন ভ্যান আছে। এখান থেকেই পাখিরালয় যাওয়ার জন্য গাড়ি পাবো। পাখিরালয় যাওয়ার গাড়ি বাঁ হাতে? আচ্ছা, ডান হাতে। পাখিরালয় এটাই তো, এই যে পাখিরালয় যাওয়ার গাড়ি। তো এখানে কিন্তু আর কোনো রকম ওয়েট করতে হলো না, 2 মিনিট বা 5 মিনিট, জাস্ট এলাম আর বসলাম গাড়িতে। আমাদের গাড়ি ছেড়ে দিল পাখিরালয়ের উদ্দেশ্যে। কতক্ষণ লাগে এখান থেকে? 20 মিনিট লাগবে। ভাড়া কত এখান থেকে নেয় জানেন? কোন ঘাটে লাভে সেইটাই বলো। কোন ঘাটে যাবে? পাখিরালয় কি দোকানা ঘাট নাকি? হ্যাঁ, আমি তো জানি না। আমি ওই যাবো দয়াপুর। 30 টাকা। 30 টাকা ভাড়া। ও আচ্ছা আচ্ছা। তো পাখিরালয়ে কিন্তু দুখানা ঘাট আছে, আমার জানা ছিল না। ইনি বললেন, ইভেন যে দাদা চালাচ্ছেন টোটো তিনিও বললেন। তো আমি যেই ঘাটে নামবো দয়াপুর যেতে হবে, ওই ঘাটের নাম কি দাদা? দয়াপুর। আচ্ছা, ওটা দয়াপুর বলে। হ্যাঁ। এই গোসাবা দ্বীপেও দেখছি আমার ডান দিকে বা আমার বাঁ দিকে বিভিন্ন মাঠ ফাঁকা আছে, চাষবাস হচ্ছে না। এখানেও নিশ্চয়ই জলের সমস্যা। এদিকেও কি জলের সমস্যা, যে যার জন্য চাষ হচ্ছে না এই গরমে? জল নেই তো, মিষ্টি জল নেই, জলার জল নেই। তো এখানেও কিন্তু একই সমস্যা, যে মিষ্টি জলের অভাবে এই দ্বীপগুলো বা এই মাঠগুলো কিন্তু পুরো ফাঁকা, কোনো চাষাবাদ হচ্ছে না। এই ডান দিকে গেলে টাইগার ঘাট, আর এই বাঁ দিকে গেলে দয়াপুর যাওয়ার জন্য ঘাট। তো আমি যাব দয়াপুর অ্যাকচুয়ালি। তো যেহেতু আমি প্রথমবার এদিকে এসেছি, তাই ভাবলাম পাখিরালয়ের যে মেন ঘাট সেটাকে টাইগার ঘাট বলছে, মানে জাস্ট নদীর ওপারে হচ্ছে ফরেস্ট অফিস, যেটা সজনেখালি। তো যেহেতু আমি প্রথমবার এসেছি, ভাবলাম একটু ঘুরে আসি বা তোমাদেরকেও দেখাই। ওখানে রাস্তার ডান দিকে ইভেন বাঁ দিকে দুদিকেই বিভিন্ন বড় ছোট বড় কিন্তু বিভিন্ন হোটেল রিসোর্ট। আমার ডান দিকে ইভেন আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ। তো এই পাখিরালয়ের যে ঘাট, এই ঘাটের আশেপাশে মানুষ এই ট্যুরিস্ট ব্যবসার উপরেই কিন্তু বেশ অনেক বড়লোক হচ্ছেন। তো সেটা বেশ ভালো একটা জিনিস। চলে এসছি আমরা। তো আমরা চলে এলাম, আর এই ঘাট পর্যন্ত ভাড়া 35 টাকা। যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট। আর এখন যেহেতু 9টার আশেপাশে বাজে সকাল, এই সময়
কোনো ট্যুরিস্ট এখানে নেই, তাই কোনো ভিড় ভাড়ও দেখছি না, পুরো ফাঁকা এখানে। পেছন থেকে হেঁটে আসলাম, এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, এদিকে একটা রাস্তা চলে গেছে আর ঠিক এদিকে ঘাট, সামনেই যে দ্বীপটা আর কি সামনেই, ওটাই হচ্ছে সজনেখালি ফরেস্ট অফিস। সুন্দরবনে যারা ঘুরতে যান আর কি, যে সমস্ত ট্যুরিস্ট বলো বা যে সমস্ত মৎস্যজীবীরা এই নদীতে বা এই জঙ্গলে কাঁকড়া মাছ ধরতে যান, মধু পাড়তে যান, প্রত্যেককে কিন্তু এই ওপারের যে দ্বীপ ওখানে যে অফিস আছে ফরেস্ট অফিস, ওখান থেকেই কিন্তু পারমিশন নিতে হয়, পাস নিতে হয়, তারপরে জঙ্গলে বা নদীতে ঘুরতে যেতে হয়। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর আমি যাব ওপারেই যে দ্বীপ, ওটা হচ্ছে দয়াপুর। আর ওই দয়াপুর যেতে গেলে আমার সামনে ফেরিঘাট আছে ওই দূরে, ক্যামেরা তোমরা দেখতে পাবে না কেন কি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, তো ওখান থেকে যেতে হবে। তো আমি এই প্রথমবার পাখিরালয় এলাম, আমার এদিকে দরকার ছিল না, যেহেতু আমি এদিকে প্রথমবার এলাম তাই তোমাদেরকে দেখানোর জন্য এলাম, ইভেন আমি নিজেও দেখবো বলে এলাম। এখানে 3টে নদী আছে, দুর্গাদুয়ানি নদী, এটা গোমর নদী, আর একটা হচ্ছে কি আপনার চলে গেছে ওইদিকে নদীটার নাম আমার ঠিক মনে নেই। ওদিকে যে অফিস আছে অফিসটার নাম হচ্ছে কি সুদর্ণখালি অফিস। যত গেস্ট যায় জঙ্গল ভিউ দেখার জন্য ওয়াচ টাওয়ার করা আছে। আচ্ছা, তারপর কোনো ওয়াচ টাওয়ার করে নিয়ে আবার ওই খাঁড়ি দিয়ে বাড়ি যাবে, গিয়ে পীরখালি, গাজীখালি, তারপর দোবাঁকিও একটা ক্যাম্প আছে, ফরেস্ট আছে, ওইটাকে দেখে পঞ্চমুখানি একটা নদী আছে, যেটা 5টা নদীর মানে মোহনা হয়েছে, সেই মোহনা দর্শন করে আবার সব পাখি। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ দাদা, আমার অনেক কিছু জানা ছিল না, দাদার থেকে অনেক জানলাম। আপনি এখানে কি করছেন, কোথায়? আমি এখানে এসেছি, ট্যুরিস্ট গেছে আমাদের বোটেতে, তাই ট্যুরিস্টের মাছ আর মিষ্টি ওই বোটে তোলার জন্য এসেছি। সুন্দরবন ট্যুর অপারেটর করে থাকেন এই দাদারা? মিনতি ট্রাভেলস আছে আর প্রজাপতি ট্রাভেলস। তো আপনাদের টোটাল লঞ্চ কটা আছে? আমাদের টোটাল লঞ্চ 3টে আছে। সিজন এখনো চলছে, তবে অফ সিজন হয়ে গেছে একটু, আবার হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে আবার শুরু হয়ে যাবে ইলিশ উৎসব। আচ্ছা, আবার যাই হোক, দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। ঘাট থেকে চলে এলাম আর সামনে একটা গাছ দেখতে পাচ্ছি, কি ফুল গাছ কি জানি, ফুলগুলো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে কিন্তু রাস্তার পাশে। দয়াপুর ঘাটে চলে এলাম। আমি এতদিন ভাবতাম সব থেকে বেশি ট্যুরিস্ট এই পাখিরালয় ঘাট থেকে ছেড়ে যায়, বাট একদমই না, সব থেকে বেশি সোনাখালি থেকে ছাড়ে, তারপরে গদখালি, এখানে খুবই কম। আর এই হচ্ছে আমাদের দয়াপুর যাওয়ার ঘাটটা কোন দিকে? এটাই ঘাট হচ্ছে আমার এদিকেই। দয়াপুরের ঘাটটা বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ অনেকটা হাঁটতে হচ্ছে, আর জঙ্গলের ওপরে বা নদীর ওপর দিয়ে কিন্তু ব্রিজে যাওয়ার মানে ঘাটে যাওয়ার জন্য এরকম ব্রিজ বানানো আছে, আয়রন ব্রিজ। আর বাঁদিকে জঙ্গল দেখা যাচ্ছে, ইভেন ডান দিকেও কিন্তু জঙ্গল, ঠিক জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। ফেরি নেব, সম্ভবত ফেরি চলে এসছে, প্রচুর মানুষ আসছেন, তাড়াতাড়ি গেলে এই ফেরিটা পাওয়া যাবে, না হলে একটা ফেরি মিস, মানে এখানে প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করতে হবে। বাহ, এই জায়গাটা বেশ ভালো লাগছে। আমার ডান দিকে দেখো জঙ্গল, আমার বাঁ দিকে এদিকেও কিন্তু জঙ্গল, আর সামনেই নদী। এখানে সব জায়গার একই হাল, নৌকো থেকে গাড়ি জেটিতে তোলা অনেকটা চাপের, অনেকটা কষ্টের, বা এরকম জায়গা থেকে নৌকোতে গাড়ি তোলা অনেকটা চাপের। সামনে যে লঞ্চ দেখতে পাচ্ছ স্টার্ট দিয়েছে, আর ধোঁয়া দেখো পুরো কালো হয়ে গেছে পুরো। আর এখান থেকে আমার পেছনে দয়াপুরের যে ফেরি ঘাট, সেই ঘাটটা দেখতে পাচ্ছ, এমনই একটি ফ্লোটিং ঘাট আর কি, অনেক পুরনো ঘাট, কেন কি সব জংটং ধরে একাকার হয়ে গেছে। এই যে শিকল পিকলগুলো বা ইভেন ওপারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু পুরো জং ধরে একেবারে কী বলে মরছে ধরে গেছে। আমি হাত দিয়ে ঘষছিলাম, দেখলাম ঝরে পড়ছে লোহা। তো যাই হোক, এই হচ্ছে দয়াপুরের এপারের ঘাট, আর আমাদের ফেরি নৌকো এই ঘাটে। আমরা যাব এখন ওপারে, আর এখান থেকে গাড়ি নামাতে অনেকটা কষ্টে, হ্যাঁ দেখতে পাচ্ছ। ব্রেক যদি এদিক ওদিক হয়ে যায় সোজা এসে জলে পড়বে, যায় না এরকম কখনো হয়েছে কিনা। এদিকে মানুষের খুব হ্যাপা এই নৌকোতে করে গাড়ি পারাপার। আমাদের নৌকো এবারে ঘাট থেকে ছেড়ে দিল, আর এদিকে প্যাসেঞ্জার খুবই কম, হাতে গোনা। দেখতে পাচ্ছ এই কজন মাত্র প্যাসেঞ্জার আছে আমাদের নৌকোতে। একটু আগে যে
গদখালি ঘাটে প্যাসেঞ্জার দেখলে পুরো নৌকোতে জায়গা দিতে পারছিল না, এতটা প্যাসেঞ্জার ছিল। বাট এইখানে ওই দয়াপুর যাওয়ার জন্য তেমন কোনো প্যাসেঞ্জার নেই, আমার পেছনে জাস্ট হাতে গোনা কয়েকজন, বাট গাড়ি যাচ্ছে তুলনামূলক বেশি। আজ থেকে 15-16 বছর আগে আমরা বন্ধুরা মিলে নৌকো ভাড়া করে এই সুন্দরবন ঘুরতে এসেছিলাম। তখন এই নদী অনেক ভয়ঙ্কর লাগছিল আমার কাছে, তখন বয়স অনেক কম ছিল আর জল দেখলে আমার এমনিতেই একটু বেশি ভয় লাগে। তখন আমাদের নৌকোটা ছিল ছোট, মানে এখন যে নৌকোতে আছি সম্ভবত এরকমই। আমার হঠাৎ মনে পড়লো আমরা সজনেখালি ওই যে ফরেস্ট অফিস যে আছে ওই অফিসের ওখানে পাস নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছিলাম। তো তখনই আমি নদীটা দেখেছিলাম যে এত বড় নদী। তো আজকের ডেটে অতটা আর ভয় করছে না, তার কারণ হচ্ছে আমি লাস্ট 1-1.5 বছর ধরে এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নদী পথে ভ্রমণ করে আমার অনেকটা ভয় কেটে গেছে। না হলে কিন্তু আমি নর্মালি জলে অনেক ভয় পাই। তো হঠাৎ করে মনে পড়লো, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর যদিও এই নদী কিন্তু অনেকটা চওড়া, আমার বাঁ দিক থেকে দেখতে পাচ্ছি ডান দিক পর্যন্ত বেশ অনেকটাই চওড়া কিন্তু এই নদী, অনেকটা বড় নদী। চলে এলাম দয়াপুর ফেরিঘাট। সুন্দরবন অঞ্চলে যতগুলো ফেরি জার্নি আছে এই সব থেকে লম্বা জার্নি আর কি, বেশ ওপার থেকে পারে অনেকটা বেশি সময় নিল। এতটা সময় অন্য কোনো ঘাটে নেয়নি এর আগে, বাট এই ঘাটে কিন্তু অনেকটা বেশি সময় নিল। আর যে দয়াপুরের যে ফেরি ঘাট সেটা এরকমই ফ্লোটিং ঘাট, এখানেও মানে দুপারেই, ওপারেও ফ্লোটিং দেখলাম, এপারেও ফ্লোটিং। চলে এলাম দয়াপুর ঘাটে, উপরে দেখতে পাচ্ছি দয়াপুর ফেরিঘাট লেখা আছে। এই ঘাটটাও বেশ ভালো, তবে এখানে লোকজন খুব কম পারাপার করে দেখছি। নাকি আজকে শনিবার বলে কম পারাপার করছে দাদা? না, পার হবে, এই সকাল থেকে এরকমই চলে, এরকমই চলে প্রত্যেক দিনই চলে। আচ্ছা আচ্ছা, তো তার মানে অন্যান্য ঘাটের থেকে এই ঘাটের প্যাসেঞ্জার কম। আর এখানে দেখো যায় না এগুলো ভেঙে ভুঙে যাবে কি না, এ ফেটে ফুটে চলে যেতে পারে তো। হ্যাঁ, এই দেখো কী অবস্থা, দেখো যখন তখন রিস্ক হয়ে যেতে পারে। পাতলা হয়ে গেছে, ফেটে গেছে, তো যখন তখন একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। কি অবস্থা দেখো, কেউ দেখার নেই এখানে, পাগুলো যদি ফসকে যায়। এই দেখো সামনে আরও ভয়ঙ্কর, ওরে বাবারে, এখানে পা দিলেই কিন্তু খুব রিস্কি, জানি না এটা কবে ঠিক করবে। কি অবস্থা দেখো ঘাটের, গাড়ি যাচ্ছে তার উপর দিয়ে, কোনো রকম বাই চান্স ঢুকে গেলে সব সমেত নিচে পড়বে। আর সামনেই দয়াপুর বাজার, তো দেখি এখানে খাবার কিছু পাওয়া যায় কিনা, এখানে কিছু খেয়ে নিতে হবে। কত ভাড়া? এখানেও ভাড়া 5 টাকা। আর এই হচ্ছে দয়াপুর বাজার। প্রথমবার এলাম, কোন দিকে যাব কি করব জানি না, তো আগে দেখি কিছু খাওয়া যায় কিনা এখানে। তো এখানে খাবার কিছু পেলাম না, একটা দোকান থেকে চা বিস্কিট খেলাম। অনেক জায়গায় দেখি পরোটা পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, এখানে তেমন কিছু পেলাম না কোথাও। তো যাই হোক, এই হচ্ছে বাজার, ছোটোখাটো বাজার। আর এদিকে হচ্ছে সামনে ভ্যান স্ট্যান্ড। আমি ভ্যানে যাব না, আমি হাঁটতে হাঁটতে যেমন করে ঘুরে বেড়াই তেমন করে ঘুরবো। তো এখান থেকে আমি নদীর যে বাঁধ, এই পারেই এই বাঁধের রাস্তা ধরে সামনে এগোবো। আর এখানেই দেখতে পাচ্ছি বাজারের পাশেই এরকমই একটা সমিল, যেখানে কাঠ চেরাই করা হয়। আর এখানে দেখছি প্রত্যেক ঘাটে, সুন্দরবনের মোটামুটি ম্যাক্সিমাম ঘাট, সেই ঘাটের আশেপাশে এরকম একটা কাঠ চেরাই করা মেশিন বা কাঠ মিল বা সমিল প্রায় জায়গায় দেখছি। এর আগে যেখানে গেলাম ডুগডুগি বাজারে, সেখানে দেখেছিলাম, ইভেন এখানে এই দয়াপুর ঘাটের পাশে সেখানেও দেখছি। আর সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি, মাঠের পাশে একটা মন্দিরও আছে। এটা কি মন্দির দাদা? এইটা শ্মশান, ওইটা? তো এই যে শ্মশান দেখতে পাচ্ছ, এই শ্মশান এখানে অচল, ইনি বললেন, কাকু বললেন।
আর এখন কোথায় বললেন? এই নদীর পাড়ে। এই নদীর পাড়ে আর কি পোড়ানো হয়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে অচল কেন, সচল না কেন? উনি বলছেন এই যে ধরো এই যে বড়িটাকে ওখানে রেখে দেওয়ার পর পোড়ানো হয়, তার যে ওয়েস্টেজ, কাঠের গুঁড়ো বলো, কাঠ কয়লা যেগুলো, সেগুলো যে এখান থেকে বেরিয়ে এখানে পড়বে, তারপরে কি করবে? মোদ্দা কথা ওখানে পোড়ানো হয় না এখন। আর বর্তমান যেখানে পোড়ানো হয়, শ্মশানে কাজকর্ম হয়, এই হচ্ছে এখানেই। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কাঠের গুঁড়ি টুড়ি রাখা আছে, এদিকে হাঁড়ি কলসি, শ্মশানে যা যা লাগে আর কি সেই সমস্ত দেখতে পাচ্ছি। আর এই শ্মশান যাত্রীদের জন্য এই পাশেই টয়লেটের কাজ হচ্ছে এদিকে। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। সব ওদিকে ঘাট আছে, দয়াপুর বাজার আছে, সামনে মন্দির আছে, এত বড় মাঠ আছে, এখানে শ্মশান আছে মানে বাঁধের পাশে। ভাবছি তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। আর এখন দেখছি গ্রামের বিভিন্ন জায়গাতে এই নাম কীর্তন এই সমস্ত হচ্ছে, তো যেখানে যাচ্ছি সেখানে এই ধরনের আওয়াজ পাচ্ছি আর কি। এই দেখো মন্দিরটা বেশ ভালো করেছে, বেশ বড় সড়ো একটা মন্দির মাঠের মাঝে। আর বাজারের পাশেই এই হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির। মন্দিরের ঠিক সামনেই অনেক বড় সড়ো একটা মাঠ। সম্ভবত এখানে কখনো এই পুজো উপলক্ষে মেলা টেলা বসে মনে হয়, আমার ঠিক জানা নেই। অনেক বড় সড়ো মাঠ কিন্তু। দুদিকেই গোলপোস্ট বানানো আছে। কোনো বড় সড়ো টুর্নামেন্টও হলেও হতে পারে। সুন্দরবন অঞ্চলে দেখেছি ফুটবল টুর্নামেন্ট ঘিরে অনেক উত্তেজনা, প্রচুর মানুষ আসেন, মানে গ্রামের মানুষ, শুধু ছেলেরা পুরুষরা যে শুধু ফুটবল খেলা দেখতে আসে এমনটা না, বাড়ির কচি কাঁচা থেকে মেয়ে, বয়স্ক মহিলারা পর্যন্ত, মানে বাড়ির মেয়ে ঝিরাও এই ফুটবল খেলা দেখতে আসে। বেশ একটা অকেশন, মানে অনুষ্ঠান মেলা টাইপের আমি দেখেছি। তো যাই হোক, পাশেই হচ্ছে বাঁধের রাস্তা আর গ্যালারি টাইপ করা আছে, মানে বুঝতে পারছো এখানে বসার জন্য। আমি এতক্ষণ পরে আমার চোখে পড়লো ওদিক থেকে পুরো এই পর্যন্ত দেখো গ্যালারি টাইপের করা আছে, মানে এখানেও বসতে পারবে, প্লাস এখানেও বসতে পারবে, প্লাস এখানে মানে প্রচুর মানুষ হয়। সবাই যে দাঁড়িয়ে থাকবে এমন না, বসে বসে খেলা দেখতে পারবে। এটা একটা ভালো জিনিস। আমার ডান দিকে ঢালাই রাস্তা আর কি, যেটা ওই বাজারের দিকে চলে গেছে, যদিও ঢালাই রাস্তা খুব একটা নেই। আমার সামনেই এখানেই শেষ, এখান থেকে আবার ইটের রাস্তা শুরু হয়ে গেছে। ডান দিকে এক কাকুকে দেখছি একে ঘর চাইছেন। এই হচ্ছে আপনার নিজের বাড়ি না অন্যের বাড়ি? আচ্ছা নিজের বাড়ি। এরকম খড় দেখতে পাচ্ছ একবারে মানে ঝরে পুরো ড্রাই হয়ে গেছে, চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তো সেই খড়টাকে, ঘরের যে চালা, সেই চালাটাকে উনি নিজে ছাইছেন। তো কাকুর সাথে গিয়ে একটু কথা বলি, একটু আসছি কথা বলার জন্য। ওরে বাবা রে, একবারে নিচু বাড়ি তো? না কাজ করুন, আপনি কাজ করুন। আচ্ছা এই হচ্ছে ওনার বাড়ি, বাড়ির পাশে এরকমই একটা নিচু জমি আর কি, যেখানে ধান টান চাষ হয়ে থাকে। আর কাকু একা এই ঘরটাকে ছাইছেন। তো জিজ্ঞাসা করলাম যে কোনো হেল্পার নেই কেন? কি হেল্পার নেই কেন? ওই মেয়ের বাড়ি গিয়েছে, মেয়ের ছেলের মা। আচ্ছা ছেলের মা মেয়ের বাড়িতে গিয়েছে, আর ছেলেরা? ছেলে আছে বাইরে কাজ করে। বাইরে বলতে কোথায়? কেরালাতে। ও আচ্ছা। তো আপনার বিরক্ত লাগছে না যে একে খড় নেবেন আবার ওপরে যাবেন? তো দুদিন ওয়েট করে যেতেন। করতে হবে আর কি, বসা তো হচ্ছে না মাঝে মাঝে। আচ্ছা জল পড়ছে নাকি ভেতরে? এইটি জল পড়ছিল ভিতরে। ও আচ্ছা মাঝখানে যে দুদিন আগে বর্ষা হলো, সেই বর্ষাতে ওনার বাড়িতে জল পড়ছিল, যার জন্য উনি বাধ্য হয়ে একা ওনাকে করতে হচ্ছে। এই খড় কি আপনি কিনে নিয়ে এসছেন? আপনার নিজের জমি নাই? না, একটু জমি নাই। এই খড় কিভাবে মানে এই যে বিক্রি হয়, হিসাব কিরকম খড় কেনা বেচার? ও কাউন নেয় ওই মন ধরনের, 16 মনে 1 কাউন। 16 মন? মন কি এটা ওয়েট করে হয়? ওয়েট করে দেয়। আচ্ছা ওয়েট করে 16 মনে 1 কাউন। তো 1 কাউনের দাম কত? 400 টাকা নেয়। 400 টাকা। তো আপনার কত খড় লাগবে এই টোটাল যদি কমপ্লিট করেন? 2 কাউন তো 2.5 কাউন লাগে। আচ্ছা 2 থেকে 2.5 কাউন এখানে লাগবে? লেগে যাবে। ও আচ্ছা তার মানে ওই 800-1000 টাকার মতো লাগবে। হ্যাঁ। খড় যদি শেষ হয়ে যায় আবার আনবেন নাকি? আর পয়সার অভাব নাকি? না, আর আনা যাবে না। আর আনা যাবে না? কি করেন আপনি? আমি এই বাড়ির দিকে বাইরের কাজটা দেখি মাঝে করি ফাঁকাই। তো গরু আছে তো। আচ্ছা না বলছি এমনি অন্যের জোন টোন হিসেবে কাজ করেন? হ্যাঁ। আপনার তো বয়স অনেক হয়ে গেল। হ্যাঁ। কত হলো তবু? 62।
65, 62 62, হ্যাঁ। আচ্ছা 62 বছর বয়স, আপনি চাষবাসের মানে অন্যের জন হিসেবে কাজ করেন। কয় ছেলে আপনার? একটা এক ছেলে, ছেলে কেরালাতে থাকেন। এই জায়গাটা কি আপনাদের কেনা জমি না সরকারি জমি? এই যে সরকারি জমিতে আপনাদের বাপের সম্পত্তি যেগুলো হয় এরকম কিছু নেই? সে ভাঙানো নেমে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ওই নদীর উপরে আপনাদের বাপকেলে যে সম্পত্তি বলে? হ্যাঁ, ওই সাইডটায় ভাঙানো নেমে গিয়ে 3 বিঘে জায়গা। 3.25 বিঘে জায়গা? হ্যাঁ, ভাবো 3.25 বিঘে, মানে ধরো প্রায় 3 বিঘে জমি মালিক আজকে নিঃস্ব হয়ে গেছেন, বাধ্য হয়ে এই সরকারি জমিতে অল্প একটু জায়গাতে বসবাস করতে হচ্ছে বাধ্য হয়ে, তাই তো? হ্যাঁ, এটা রাস্তার কোলটা। বুঝতে পেরেছি। যদি কখনো সরকার বলে উঠে যেতে তখন তো উঠে যেতে হয় বাধ্য হয়ে। তো তার জন্য কি আপনার সরকারি ঘরটর আসেনি? না, আমার তো ওদের তো এসে ওই। আচ্ছা, এদিকে ওই রোডের পাশে হলো, এদিকে কিন্তু এসছে বলে সরকারি ঘর। আচ্ছা, ওদিকে যে ঘরগুলো মানে একটা ঘর দেখতে পাচ্ছি পেছনে, ওই ঘরটা বলছে সরকারি ঘর, মানে আপনারও তাই মানে আসতে পারে? তা আমার আসেনি, তো এখন কতদূর কি হবে। ও মানে ওই যেগুলো করতে হয় সেগুলো করেছেন, কাগজপত্র জমা দিতে হয় যেগুলো? আচ্ছা, সব হয়ে আছে। আচ্ছা, আপনি একা আছেন বললেন, যে রান্না বান্না তাহলে কে করছে? ও আমার করতে হবে। কাজ করবে কখন আর রান্না করবেন কখন? ও যাবে বেলা। আচ্ছা, কি রান্না করবেন তাহলে? আজকে আর কি করবো, আলু ভাতে দেবো। আলু ভাতে ভাত, ভালো খাবার। সাথে যদি একটা ডিম সিদ্ধ থাকে, মানে আলুর সাথে একটা ডিম দিলে দুটো মাখিয়ে খেলে বেশ ভালো লাগে। আমারও বাড়িতে যখন কেউ থাকে না, আমাকে রান্না করতে হয়, আমি ওই আলু আর একটু ডিম দিয়ে সিদ্ধ করে ওই খেয়ে নিই, বেশ ভালো লাগে, খারাপ না। তো ওখানে দেখতে পাচ্ছি কয়েকজন বাচ্চারা ঘর টর বানিয়ে কিছু, ওখানে কি খেলাধুলো নাকি? খেলা করি। তো ঘর বানিয়েছে, তোমাদেরকে একটু দেখাই। অনেক সময় দেখেছি এখানে রান্না বান্না করেও খায়, মানে চড়ুই ভাতি যেগুলো বলে আর কি, সেই চড়ুই ভাতি করছে কি না এরা, তাহলে এদের সাথে আমিও খেতে আরম্ভ করে দেবো। তোমরা কি চড়ুই ভাতি করছো? বলছি চড়ুই ভাতি করছো? তা আমার হবে নাকি? এদের দুখানা ঘর বানিয়েছে, এই একটা ঘর দেখতে পাচ্ছ বেশ বিচালি টিচালি দিয়ে, এরকম একটা ঘর বানিয়েছে, আর এদিকে আরেকটা ঘর বানিয়েছে যেটা হচ্ছে তিরপল দিয়ে, এটাতেও বিচালি আছে। বাট দেখি বাবু, এই ভেতরে কি আছে এগুলো সব? তুমি কি বিক্রি করছো এগুলো? বিক্রি নামে রান্না হচ্ছে। আর কি কি রান্না করছো বলো তো? আমরা অনেক কিছু রান্না করি। বলো কি কি করছো? ডাল, ভাজা, মাংস, পায়েস। ও আচ্ছা, সব হচ্ছে। ও ডাল ভাজা মাংস, দেখো এই যে বাটিতে ডাল ফাল হবে নিশ্চয়ই। তো এই ধরনের খেলাগুলো। তোমার নাম কি? এদিকে তাকাও, তোমার নাম কি? রাজ নস্কর। কি? রাজ নস্কর। রাজ নস্কর। কোন ক্লাসে পড়ো? 3 ক্লাস 3-তে পড়ো? তো ভাই ক্লাস 3-তে পড়ে আজ স্কুল যাবে না? আজকে স্কুল ছুটি। আচ্ছা, শনিবার তো ছুটি। আচ্ছা, যাই হোক, ভাই হচ্ছে নাম হচ্ছে রাজ, ক্লাস 3-তে পড়ে। ভাই এখানে রান্না করছেন, মানে করছে আর কি। আর এদিকে আর এক বন্যা ভাই, খেয়াল করলাম না, বন্যা ভাই। আচ্ছা, বোন আছে। তো এখানেও এর রান্নাঘরটা এরকম ফাঁকা কেন? তোমার রান্নাঘর? আচ্ছা, এটা রান্নাঘর না ঘর? আচ্ছা, এই বোনের ঘর এটা। তুমি কি বানাচ্ছ এটা? এটা জিনিসপত্র রাখবো। আচ্ছা, জিনিসপত্র রাখবে। তুমি আজকে কি রান্না করবে? আজকে আমি মাংস, ডাল আর মাছের তরকারি রান্না করব। আচ্ছা, মাংস, ডাল আর মাছের তরকারি। বুঝতে পারছো এদের মাছ আর মাংস ডাল কি। তোমার নাম কি? এদিকে তাকাও, তোমার নাম কি? প্রেমা নস্কর। কি? প্রেমা নস্কর। প্রেমা নস্কর। তুমি কোন ক্লাসে পড়ো? 8। তুমি 8-এ পড়ো? তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি তো মানে সত্যি সত্যি মাছ মাংস রান্না করবে। তুমি এখন ওই ধুলোবালি দিয়ে মাছ মাংস রান্না করছো? আরে এটা আমার না, তাহলে এটা ওই বোনের, আমি তৈরি করে দিচ্ছি। আচ্ছা, তৈরি করে দিচ্ছ। তোমার আজ স্কুল নেই? না, আজকে স্কুল ছুটি। আজ স্কুল ছুটি। প্রেমা নস্কর। তো এই বোনদের, এই ভাইদের বেশ ঘরটর দেখে বেশ ভালো লাগলো। আরেকজন কোথায় গেল? আরেকটা কাকে দেখলাম না? আচ্ছা আচ্ছা, তো ভাই গেল, রাজ, প্রেমা। এদিকে আর এক বোনকে দেখছি কলা বাগানে কি করছো? এ রান্নাঘর, কলা বাগানে। তুমি এখানে কি করছো? আমি জিনিসপত্র গুছাচ্ছি। জিনিসপত্র গুছাচ্ছ? তুমি কি এখানে রান্না করবে? না না, ওখানে করব। আচ্ছা, তোমার রান্নাঘর ওদিকে। আচ্ছা, তোমার নাম কি? প্রিয়া মণ্ডল। প্রিয়া মণ্ডল। আচ্ছা, ওরা দুজনে নস্কর আর তুমি মণ্ডল। আচ্ছা, এর কাছে সত্যি সত্যি আলু দেখতে পাচ্ছি। তো এখানে সত্যি সত্যি আলু আছে, সত্যি সত্যি বেগুন আছে। আমি ভাবলাম তোমার রান্না বান্না করছো সত্যি সত্যি, তাহলে তোমাদের সাথে খাবো আমি। ওরা যখন মিথ্যা মিথ্যা রান্না বান্না করছে, মাছ মাংস ডাল, আমি ওদেরকে সত্যি সত্যি একটু ক্যাডবেরি খাওয়াই। এদিকে আসো রাজ, এদিকে আসো। রাজ বলে না, ক্লাস 3-তে পড়ে। ধরো, কোথায় গেলে তুমি? তুমি বাইরে আসো। আর এই বোনের নাম, তোমার নামটা কি বললে? প্রেমা নস্কর। প্রেমা নস্কর। ধরো, চকলেট খাও তো, ক্যাডবেরি? আচ্ছা, তুমি ধরো প্রিয়া।
এই রোদের মধ্যে খেলবে? ছাওয়াকে দেখো কোনো গাছের তলায়। হ্যাঁ, এখানে গরম লাগছে না? আচ্ছা, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। তো যাই হোক, এখানে কিন্তু অনেক গরম লাগছে, তার মধ্যে ওরা এই তিরপল টাঙিয়ে, ওদিকে খড়ের বিচালি টাঙিয়ে খেলাধুলো করছে। অনেক ধন্যবাদ তিনজনকে, খেলো তোমরা। ওদের সাথে বক বক করে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ওরা খেলছে আর মাছ মাংস ডাল সব রান্না করছেন, আর আপনি কি বলছেন শুধু আলু শুদ্ধ ভাত খাবেন? ওদের কাছে গিয়ে মাছ মাংস খেয়ে আসুন। তো সামনে এক দিদিকে দেখছি ওখানে বসে আছেন, ওনার বাড়ি কাজ হচ্ছে, মানে আগের বাড়ি ভেঙে নতুন করে বাড়ি বানাচ্ছেন আর কি। এই যে পুরনো বাড়ি ভেঙে নতুন করে এখানে ইট দিয়ে আর কি বানাচ্ছেন ওনারা। আপনাদের বাড়ি কোনটা? আচ্ছা, এটা আগে ছিল ওই পাশাপাশি দুটো না, যেটা ভেঙেছেন ওটাই? আচ্ছা, এটা আপনার শাশুড়ি আর ওটা আপনাদের ঘর। আপনাদের ঘর ভেঙে নতুন করে বানাচ্ছেন। আচ্ছা, এই যে শাশুড়ির ঘর এসছে আমাদের। আচ্ছা, এটা শাশুড়ির ঘর এসছে। আচ্ছা, এই যে ঘরটা এসছে সরকারি ঘর এসছে বলছেন, আর সেটা শাশুড়ির নামে এসছেন। আর আপনারা আপনার কর্তা যিনি, দাদারা ক ভাই? দু ভাই, কারোর আসেনি, শুধু দাদার এসছে, মানে শাশুড়ির এসছে। আচ্ছা আচ্ছা, তো ক কামরা হবে মোটামুটি? এই একটা কোটরই হবে, জায়গা নেই কোথায়। আচ্ছা, জায়গা নেই। আচ্ছা, এখানে যদি এই যে ঘরটা বানাচ্ছেন, যদি কখনো সরকার বলে উঠে যেতে, তখন কি করবেন ঘরটার? কি করবো, কোথায় যাবো? আপনাদের কি ওপারে কোনো জমি ছিল নদীতে? কোথাও জায়গা নেই এইটুকু। না না, রাস্তার পাশে। না না, আগে কখনো কি নদীর ওপারে জায়গা ছিল? তো আপনার শ্বশুর মানে দাদারা বা আপনার শ্বশুর মশাইরা ওনারা আগে কোথায় ছিলেন? কোথা থেকে এখানে ওই এসেছেন? সাইডে ছিল, ভাঙনে চলে গিয়েছে। সেটাই জিজ্ঞাসা করছি, ওদিকে তার মানে ভাঙনে জমি ছিল, ভাঙনে চলে গেছে, তারপরে এখানে এসে উঠেছেন। আচ্ছা আচ্ছা, সেটাই জিজ্ঞাসা করছি। এনাদেরও কিন্তু জমি ছিল ওই পেছনের দিকে, নদীর ভাঙনে সেগুলো চলে গেছে, তাই ওনারা বাধ্য হয়ে এখানে রোডের পাশে এসে থাকছেন। তো অনেক কষ্ট, এই যে গরমের মধ্যে তিরপল দিয়ে, প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড গরম, থাকতে পারেন না, বাধ্য হয়ে থাকতে হয়। দাদা কি করেন? দাদা ওই নদীতে মাছ কাঁকড়া মারে। নিজেদের নৌকো না অন্যের নৌকোতে যায়? অন্যের নৌকোয় যায়, আর ওই অন্ধারা যায়। আচ্ছা, বাইরে অন্ধ্রপ্রদেশে গিয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা, ওই প্রিয়া আপনার মেয়ে, একটু আগে যে বাচ্চা মেয়েটার সাথে কথা বললাম, প্রিয়া মণ্ডল, ওর মা। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, আসছি। আপনার মেয়েরা তো বেশ কি মাছ মাংস রান্না করে খাচ্ছেন। আর আচ্ছা, এখানেই হচ্ছে ওনারা বাড়ি বানাচ্ছেন, শাশুড়ির নামে বলছে ঘর এসছে, তো শাশুড়ির ঘরটাই ওনারা বানাচ্ছেন এখানে। আর ওনারা এই মুহূর্তে যেভাবে থাকেন, মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, প্লাস্টিক দিয়ে ঘেরা আছে। তো এই গরমে প্লাস্টিক দিয়ে ঘেরা মানে প্রচণ্ড কষ্ট, অনেকটা কষ্টের মধ্যে ওনাদেরকে থাকতে হয়। আচ্ছা, আপনার এই বাঁদিকে এই ঘরটা কী ঘর? রান্নাঘর? এটা খুলি একটু দেখি কীভাবে খোলে। ও আচ্ছা, এইটা ও আচ্ছা, লেগে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে কাকুদের রান্নাঘর, দেখা ভেতরটা এরকম। আচ্ছা, একটাই উনুন আছে, সিঙ্গেল উনুন, আর উনুনটা বেশ অনেক উঁচু, বড় সড়ো দেখতে পাচ্ছি। আর একদিকেই হচ্ছে হাঁড়ি কড়াই এইসব। আচ্ছা, এখানে তালা মারেন রাতে? আচ্ছা, রাতে তালা মারতে হবে, নাহলে সেটাই ভাবছি, নাহলে লোক যদিও তালা মারলেও যে চুরি করতে যদি আসে, সে তো এমনি ঠেলে দিলে মনে ভেঙে যাবে নাকি? ও ব্যাপারটা কি, বিড়াল কুকুর আছে তো, এই যে তালা মারার ভয় হচ্ছে বিড়াল কুকুরের জন্য, চুরি করার জন্য না। ও ঝাড় খুশি, হ্যাঁ, যেতে নিয়ে যেতে সুখে আছে, ভালো তো। আচ্ছা, ভাবছে ওর মধ্যে কি আছে, ওই থালা বাটি ছাড়া তো আর কিছু নাই। আর এনাদের কাকুর ঘরটা অনেকটা নিচু, কিন্তু এই দেখো, ওরে বাবারে, অনেক নিচু ঘর। আর ঘরের বসতে জায়গা দিলেন, বসি। বাহ, বাইরে গরম হলেও ভেতরে কিন্তু অনেক ঠান্ডা এখানে। হ্যাঁ, ওই খড়ের ছাউনি, সত্যি খড়ের ছাউনিতে অনেক ঠান্ডা, অনেক অনেক আরামে আছেন। আমি তো ভাবছিলাম হয়তো প্রচুর গরম হবে এখানে। না, ও ঠান্ডা লাগে, ঠান্ডা লাগছে। আর প্রথম কথা, ওপরে রোদটা তেমনভাবে নিচে আসছে না, তাপটা। আর দ্বিতীয়ত, এই যে মেঝে হচ্ছে মাটির থেকে একটা হালকা ঠান্ডা বেরোচ্ছে। আচ্ছা, পাশাপাশি দুটো ঘর আছে, একটা ছেলের একটা আপনার। আচ্ছা, মাঝখানে পার্টিশন একটা করা আছে, মানে একটা ঘরের মধ্যে পার্টিশন দিয়ে দুটো বানিয়েছেন। আর এই যে এখানে তো একটা খাটপাট পাতা নাকি? এখানে কে থাকে? আচ্ছা, আপনার মা আছেন? আচ্ছা, কাকুর মা এখনো আছেন আর কি। তো ওনার মা এখানে ঘুমান,
কাকুরা এখানে ঘুমান আর বৌমা ছেলে হয়তো ওইদিকে ঘুমান। ছেলে এখন বিয়ে দেই। ও ছেলে এখন বিয়ে হয়নি? তো নাতি আছে বললেন? ও মেয়ে মেয়ে। আচ্ছা মেয়ের নাতি নাতনি। আচ্ছা আচ্ছা। এই যে এত কষ্ট করে থাকেন তারপরে এখানে কি শান্তি আছে, নাকি যদি শহরের দিকে থাকতেন ধুলো ধোঁয়ার মধ্যে কিচিরমিচির চারদিকে ঝামেলা, সেটা কষ্ট হয় আমার ওই শহরের দিকে। শহরে আপনার কষ্ট হয়? সেই তুলনায় এখানে অনেক ভালো থাকেন না? বলছে ক্লাস করতেই যাবো, এই কাজ করে। আর আপনার মুরগিও আছে নাকি, আওয়াজ আসছে? আচ্ছা এখানে মুরগির খোঁয়ার আছে, এখানে মুরগি বাচ্চা আছে। খোঁয়ারটাও বেশ কাঠফাট দিয়ে মানে বাতা ফাতা দিয়ে বানিয়েছেন, উপরে এটারও খড়ের চালা আর কি। তো ওভারঅল জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ এখানে। আমি কোনো খড়ের চালাতে মানে ওপরে যে চালা দেয় এইভাবে দিতে দেখিনি, জানি না এইখানে নতুন দেখছি কাকু কিভাবে দিয়েছেন দেখুন। তো আমি নর্মাল দেখি প্লেন থাকে, আপনার যেমন এখানে এই একটা খোপ টাইপের, এই একটা খোপ, এরকম অন্য জায়গায় দেখি না তো, নর্মাল দেখি তো প্লেন থাকে। ওই যে বিচালি, হ্যাঁ ও খুব ইয়ে করে বাতা মেরে মেরে সে বেরিয়ে যায়, ওটা ছাড়তে পারি না আমি। আচ্ছা ওইটা পারেন না? আচ্ছা আচ্ছা। তো এই ধরনের আগে খড়গুলোকে দেখতে পাচ্ছ বেশ আগে বেছে বেছে নিচ্ছে, অন্য জায়গায় দেখি খড় বাছে না, এখানে দেখছি কাকু দেখলাম আর কি বেশ বেছে বেছে ভালোগুলো নিয়ে তারপর এইভাবে আঁটি বেঁধেছেন, এইটাকে এখন ওপরে দেবেন। ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ, আসছি, ভালো লাগলো গল্প করে। আর কাকুর বাড়ির থেকে বেরিয়ে যাই। যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো টাটা। আমি ভাবলাম আপনারা মাঠে কাজ করতে এসেছেন, এখানে রান্না করছেন। এটা আপনাদের বাড়ির পেছনে তো? না, ওই আমরা ইগো বাড়িতে থাকি, আমার তো ঘর বাড়ি নেই, জায়গা টাকা নেই। এই যে রান্নাঘর মাটির ওপরে বানিয়েছেন, খড়ের বিচালি দিয়ে ঘিরে রেখেছেন, ওপরেও খড়ের বিচালি দেওয়া। রোডের পাশেই হচ্ছে এরকম স্কুল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা কিসের মন্দির? আচ্ছা মনসা মায়ের মন্দির, সামনে শিবলিঙ্গ আছে। অনেক পুরনো মন্দির নাকি এটা? কত পুরনো? দেখতে অসাধারণ লাগছে কিন্তু।